একজন আইজি ছিলেন, তার আগে উনি আরও কয়েকটা পোস্টে ছিলেন। ঢাকা সিটির কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন। সেই ভদ্রলোক ক্ষমতা ছাড়বার পরে যখন তিনি আর আইজি নাই, তখন তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির হিসাব পাওয়া যাচ্ছে। এই কাজগুলো যখন করলেন, ওই পদ্মার ওই পারে শত শত বিঘা বা একর জমি কিনে যখন রিসোর্ট বানাচ্ছেন, তখন কেউ দেখেনি? দেশের পুলিশ দেখে নাই, দেশের গোয়েন্দা বিভাগে যারা আছে তারা দেখে নাই। বেগম জিয়া বিদেশ থেকে একটা অর্থ সাহায্য পেয়েছিলেন। সেই অর্থ সাহায্য একটা ব্যাংকে জমা দেওয়ার কথা, তিনি ব্যাংকে জমা রেখেছেন, কিন্তু যেই ব্যাংকে রাখবার কথা সেখানে না রেখে আরেকটা ব্যাংকে রেখেছিলেন। এই অপরাধে তিনি বছরের পর বছর জেল খাটছেন। সরকার সেই অপরাধ খুঁজে বের করেছেন, তাকে জেলের মধ্যে দিয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাকে বিদেশে চিকিৎসা পর্যন্ত দিতে দিচ্ছেন না। আর বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুট করল, জায়গা দখল করলো, জমি দখল করলো। যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়, তারা বলছে আমাদেরকে জোর করে জমি লিখিয়ে দিয়েছে। তারা থানায় গেছে, কমপ্লেন করেছে, তাদের থানায় জিডি এন্ট্রি করা হয়নি, তাদের কোনো অভিযোগ আমলে নেওয়া হয় না। আজ আমি দেখছি সংসদের মধ্যে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের এমপিরা, গতকালকেও দেখেছেন সংসদের মধ্যে বলেছেন এত হাজার কোটি টাকা লুট হলো, এত শত শত বিঘা জমি লুট হলো। পুলিশ দেখলো না, আইন শৃঙ্খলা বাহিনী দেখলো না। একজন গরিব কৃষক 30,000 টাকা যদি ঋণ করে, সেই টাকা যদি ঠিক মতো সময় মতো পেমেন্ট না করে শোধ না দেয়, সেই কৃষককে 30,000 টাকার জন্যে গলায় দড়ি দিয়ে টানতে টানতে থানায় নিয়ে যাওয়া হয়। আর একটা লোক পুলিশে আছে বলে, আর্মিতে আছে বলে, আর্মির প্রধান যিনি ছিলেন, আমি তার কথা বলছি, এরা সবাই একটার পর একটা দেশের সম্পদ লুট করেছে, কেউ দেখতো না। তার চাইতে দুঃখের কথা কি জানেন? এই যে আমি পত্রিকাটা সাথে করে নিয়ে এসছি, গতকাল প্রধানমন্ত্রী তার ভারত সফর শেষে কি কি কামিয়েছেন সেই কথা বর্ণনা করবার চেষ্টা করেছেন। সাংবাদিক বন্ধুদের, রিকশাওয়ালা ভাই যারা দাঁড়িয়ে কথা শুনছেন, তাদেরও আমি বলি, আপনারা এই পত্রিকাটা পড়বেন, বাংলায় পত্রিকা। উনি বলছেন, অন্যান্য বিষয়েও আমি বলবো, কিন্তু উনি এই টাকা চুরির কথা বলছে। মানুষের এত লোভ, টাকা হয়ে যায়, বিদেশ পাঠায়, তারপরে বিদেশে পালিয়ে চলে যায়। বেনজির বিদেশে পালিয়ে গেছে, কবে গেল, কিভাবে গেল, কোন রাস্তা দিয়ে গেল? মতিউর একটা আছে না, তাকে ধরা পড়েছে, কোন এক বড় আওয়ামী লীগের নেতার বোন বিয়ে করেছে, সেই দাপটে এর আগে তার নামে কয়েকটা অভিযোগ করা হয়েছে, কিন্তু তার ব্যাপারে অভিযোগ আমলে নেওয়া হয় না, কারণ উনি আওয়ামী লীগের লোক। বেনজির কিংবা প্রাক্তন সামরিক প্রধান, এরা যে অন্যায়গুলো করেছেন সেই অন্যায়ের সময় সরকার দেখে নাই। তারপরে বেনজির চলে গেল, তারপরে মতিউর চলে গেল। কীরকম করে গেল, কি মজার ব্যাপার দেখেন। মতিউর যেদিন গেল, তার আগের দিন পর্যন্ত তার নামে এত অভিযোগ, কোনো মামলা নাই, তার নামে কোনো মামলা নেই, তার বিদেশ যাওয়াই নিষেধাজ্ঞা নয়। উনি যখন চলে গেল দুপুরবেলার মধ্যে, বিকেলবেলা তার নামে বিদেশ যাওয়াই নিষেধাজ্ঞা দেওয়া হলো। 420 করার জায়গা পান না। আর তারপরে আবার বলেন লোকজনের এত লোভ, ওরা সব টাকা বানিয়ে বিদেশ পাঠায়। ওই লোকগুলো কারা? ওই লোকগুলো রিক্সা চালায়, ওই লোক ঠেলাগাড়ি চালায়, পানের দোকান করে, গরিব মানুষ। ওই লোক বিএনপি করে, বিরোধী কোনো দল করে, সবগুলো আওয়ামী লীগের পান্ডা। অথচ প্রধানমন্ত্রী বলছে এমনভাবে কথা যেন দেশের লোক সবাই চোর ডাকাত। একজন প্রধানমন্ত্রী যেভাবেই হোক,
নিজে অবশ্য চুরি করে প্রধানমন্ত্রী, ডাকাতি করে প্রধানমন্ত্রী। অতএব চোর ডাকাত যদি না পালে তাহলে প্রধানমন্ত্রী তো থাকতে পারবে না। অতএব উনি ওই চোর ডাকাতদের পক্ষে বলেন আর কান্না করেন। কি বলেন? এত লোভ ওদের টাকার প্রতি, ওদের খালি টাকার লোভ আছে। আপনার যারা সাথে আছে, চলাফেরা করে, আপনার যারা উপদেষ্টা, তাদের টাকার লোভ নাই? এর আগে পিকে হালদারের কথা মনে আছে আপনাদের? এর আগে বাচ্চুর কথা মনে আছে? বেসিক ব্যাংক ধ্বংস করেছিল, কয়েক বছর ধরে তার নামে অভিযোগ মামলা ছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করে নাই। পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্তত বাচ্চু সাহেব বিভিন্ন জায়গায় যান, মিটিং করে বেড়ান, কথা বলেন, ছবি ছাপা হয়, পুলিশ তাকে খুঁজে পায় না। বিএনপির কোন নেতা, নাগরিক ঐক্যের নেতার কথাও বলতে পারি, মাহমুদুর রহমান মান্না, যখন বিদেশ যায়, আমরা যাবার সাথে সাথে ইমিগ্রেশনে আটকায়, এক পাশে বসিয়ে রাখে 1.5-2 ঘন্টা ধরে। এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি সবার কাছে ইমিগ্রেশন ফোন করে, এই লোকের যাওয়ার অনুমতি আছে? আমাদের নামে কোনো মামলা ছিল না। আমার নামে মামলা আছে, 2টি মামলা, 9 বছর 10 বছর, চার্জশিট পর্যন্ত দিতে পারি নাই, কিন্তু আমার পাসপোর্ট আটকে রেখেছে 10 বছর। আমি জিজ্ঞেস করতে পারি, এই জায়গায় দাঁড়িয়ে আমি বক্তৃতায় বলেছিলাম, কেন এখন পর্যন্ত আজিজ এবং বেনজিরের পাসপোর্ট জব্দ করা হচ্ছে না? তখন পাসপোর্ট নিলেন না কেন? তাহলে বিদেশে যেতে পারতো না? সবাই জানে এই সরকারি আজিজকে, বেনজিরকে রক্ষা করেছে। কারণ কি? পরপর 3টা নির্বাচনের নামে মানুষের ভোট কেড়ে নিয়ে প্রধানমন্ত্রী। এবং মনে আছে আপনাদের এই আজিজ সেনাপ্রধান তখন বলেছিলেন, এত সুন্দর ভোট পৃথিবীর আর কোথাও হয়েছে বলে আমি জানি না। আরে বেটা, তুই কিছুই জানিস না, তুই দুনিয়া সম্পর্কে জানিস না, দেশ সম্পর্কেও জানিস না, অথবা জানো কিন্তু সেটা বলতে চাও না, কারণ মাল কামাবার সুযোগ দেয়। প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরকার, শেখ হাসিনার সরকার মানুষকে বলে, সবাইকে না, ওদের লোক, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিবির প্রধান, এদেরকে বলে আমাকে ক্ষমতায় রাখো, বিনিময় তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলবো না, তোমার নামে মামলা হবে না, তোমার নামে পাসপোর্ট জব্দ হবে না, তুমি মাল বানিয়ে বিদেশ চলে যেতে পারবে, কোনো রকম ব্যবস্থা করা হবে না। কেন আমি এই কথা বলছি? তার কারণ বেনজির যেতে পেরেছে, মতিউর যেতে পেরেছে, পিকে হালদার চলে যেতে পেরেছে, আর সবাই জানে ওই যে একটা এমপি আছে না, এমপি বলা যায় ওকে, আনার ভোট হয়েছিল, ভোট হয়নি, মানে ভোট ছাড়া এমপি, সে স্মাগলিং করত, সে মানুষ খুন করেছিল, সেই জন্য তার নামে থানায় মামলা ছিল, অথচ তাকে তারা নমিনেশন দিয়েছে। ইন্টারপোল মানে বোঝেন সবাই, সারা দুনিয়া ব্যাপী যেই পুলিশ বাহিনী আসামিদের মামলার তদন্ত করে গ্রেপ্তার করতে পারে, সেই ইন্টারপোল ওর নামে রেড ওয়ারেন্ট দিয়েছিল। শুধু ওয়ারেন্ট না, লাল ওয়ারেন্ট, যেখানে যে অবস্থায় পাবে সেই অবস্থায় গ্রেপ্তার করবে। তাকে এই সরকারের দল আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল। আওয়ামী লীগ কোনো ভালো মানুষের দল নাই তো, আর আওয়ামী লীগ সব চোর গুন্ডাদের দল, স্মাগলারদের দল, ধর্ষণ করে যারা তাদের দল, লুট করে যারা তাদের দল। আওয়ামী লীগে ভালো মানুষ কে আছে এখন বলেন? জি, আওয়ামী লীগ এক সময় স্বাধীনতার লড়াই করেছে, তাও ঠিকঠাক মতো করে নাই। আওয়ামী লীগের যত এমপি হয়েছিল বেশিরভাগ এমপি দেশের মধ্যেই ছিল। যারা ভারতে গেছিল তারা কলকাতার বড় বড় হোটেলে বসেছিল, যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে সাধারণ গরিব কৃষক, সাধারণ শ্রমিক, ছাত্ররা। ওই কাহিনীর মধ্যে আমি যাচ্ছি না, আমি শুধু বলছি এত যে বড় বড় কথা শেখ হাসিনা বলছেন, এখন একটার পর একটা পুলিশ ধরা পড়ছে। সর্বশেষ পুলিশের কারা ধরা পড়েছে? ওই যে আসাদুজ্জামান মিয়া ধরা পড়েছিলেন, দেখেছেন, পালিয়ে গেছে আসাদুজ্জামান মিয়া।
তারপরে 2 জন ডিআইজি, একটা বরিশালের আর একটা কোথাকার। ডিআইজি শত না হাজার কোটি টাকার সম্পদ বানিয়েছে। এবং সর্বশেষ আপনাদের বলি, আমরা খুব গর্ব করি না, আমাদের সেনাবাহিনী বিদেশ গিয়ে অনেক বেশি সম্মান অর্জন করেছে। আমাদের সেনাবাহিনী র্যাবে ছিল 2 জন কর্নেল, বিশেষ করে শান্তি মিশনে যাবার কথা ছিল। তারা যাবার সময় এই সেদিন 3 দিন আগে শান্তি মিশন থেকে, জাতিসংঘ থেকে বলা হয়েছে এরা জনগণের দুশ্মন, এরা গণদুশ্মন, এদের যাওয়া আমরা অ্যালাউ করব না। তারা যেতে পারেনি। বাংলাদেশ নির্ধারণ করে দিচ্ছে তারা বিদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যাবে, আর বিদেশ থেকে যেই দেশে যাবে সেই দেশ জাতিসংঘ এবং শান্তি মিশন বলছে এই লোকগুলো দেশের মধ্যে জনগণের অশান্তির কারণ, জনগণের দুর্ভোগের কারণ, তাদেরকে আমরা নেব না। বাংলাদেশ এখন বিশ্বের ইতিহাসে একটা ঘৃণিত দেশের নাম হয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন লুটপাটকারীদের দেশ নামে পরিচিত হচ্ছে। বাংলাদেশ এখন পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার পরে তারপরে আবার চিন্তা করে দেখেন, সেই পুলিশ বাহিনী একটা বিবৃতি দিয়েছে, আমাদের সম্পর্কে কথাবার্তা বলার সময় হুঁশিয়ার হয়ে বলবেন। আরে ভাই, হুঁশিয়ার হয়ে কি বলবো? বেনজির টাকা বানায়নি, দুর্নীতি করে বানায়নি। বেনজির কই? পুলিশের যেই কর্তারা বিবৃতি দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাই, বেনজির কই? আসাদুজ্জামান মিয়া কই? ওরা যে চুরি করে চলে গেছে, টাকা বানিয়ে গেছে, এইখানে দেশের মধ্যে রেখেছে, এগুলো ঠিক নয়। আপনাদের 2 জন ডিআইজির নামে যে এরকম করে দুদক তদন্ত চালাচ্ছে, ঠিক নয়। আপনাদের দেওয়া মানুষগুলো সারা বিশ্বে যেরকম বদনাম করছে, দেশের মধ্যে দুর্নীতি করছে, কথাগুলো ঠিক নয়। সমস্যা কি হয়েছে? ওই যে বলে না, নদীর মধ্যে দেখবেন যখন অনেক বড় ঢেউ ওঠে, এইটা কোন ঢেউ চিহ্নিত করতে পারবেন না। একটা ঢেউ উঠতে না উঠতেই পেছন থেকে আর একটা ঢেউ তাকে দূর করে দেয়। বাংলাদেশে কার দুর্নীতির কথা বলবে? পুলিশ দুর্নীতিবাজ, সেনা প্রধানের ইতিহাস তো শুনলেন। পুলিশ আবার ওই চোরদের রক্ষা করবার জন্য বলেছে আপনারা বুঝে শুনে বিবৃতি দেবেন। আর আমার দেশের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওইখান থেকে বলেছে সাংবাদিকদের খবর সংগ্রহ করবার আগে সতর্ক হওয়া দরকার। তার মানে ওরা সাংবাদিকদের ধমকাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধমকায়, পুলিশ ধমকায়, আপনাদের সবাইকে বলে কথাবার্তা বলো না, মাল যা বানিয়েছে চুপচাপ দিয়ে চলে গেছে, তোমরাও চুপ করে থাকো। আর আমরা বলছি চুপ করে থাকার লোক আমরা নই, আমরা কথা বলবো। পেঁয়াজের দাম, মাফ করবেন, মরিচের দাম কত হয়েছিল ঈদের আগে? 300 টাকা নাকি 400 হয়েছিল। ভেবে দেখেন, মরিচের যদি কেজি 400 টাকা হয়, একটা মরিচের দাম তাহলে কত হবে? শেখ হাসিনার আমলে মরিচের এতই ঝাল, পেঁয়াজের এতই ঝাল, চালের দাম এতই বেশি, সমস্ত জিনিসের দাম বেশি, অথচ উনি বক্তৃতা করে বেড়াচ্ছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনই দেশের মানুষ কিছু পায়। আর দেশের মানুষ পায় মানে আজিজ পায়, মানে বেনজির পায়, মানে ওই সম্রাট পায়, ওই পিকে হালদার পায়, আর ওই যে ক্যাসিনো করেছিল তারা পায়, গরিব মানুষ পায় না, চাকরিজীবী মধ্যবিত্ত পায় না, যারা রিক্সা চালায় তারা পায় না, যারা ভ্যান গাড়ি চালায়, দোকান করে ছোট ছোট, ওরা পায় না। গরিব মানুষ এখন মৃত্যুর সাথে, দুর্ভিক্ষের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে। একটা মধ্যবিত্ত মানুষ বাজার করতে যায়, ওই যে বলে পকেট ভরে টাকা নিয়ে যায়, পুরা পকেট খালি হয়, কিন্তু বাজার দিয়ে ব্যাগ ভরে না। জিনিসের দাম এতই বেশি। দাম কমাতে পেরেছেন? কোনো জিনিসের দাম কমাতে পারেননি। কোনোদিন পারবেন? প্রধানমন্ত্রী কালকে যে সংবাদ সম্মেলন করেছেন সেইখানে জিনিসপত্রের দাম কমাবার ব্যাপারে উনি কোনো কথা বলেননি। এই সরকার জিনিসের দাম কমাতে পারে না। এইবার ঈদের আগে যে মানুষ বাড়িতে গেছে, এই যাওয়ার পথে কতগুলো লোক মারা গেছে পত্রিকায় পড়েছেন? 200-র কম নয়। আপনি সড়কে চলবেন তার নিরাপত্তা নাই, যখন তখন যান যেতে পারে। আজকের পত্রিকায় আছে, কোথায় আছে আমার ঠিক খেয়াল নেই।
বাবার সামনে তার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেল। দেখলেন তিনি বাসের নিচে চাপা পড়ে ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। উনি কিছু করতে পারেন না, মারা গেছে। এই কিছুদিন আগে 6 মাস বা 9 মাস আগে ওই চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওইখানে একটা ছেলে 3টা ছেলে হুন্ডাই করে বেড়াতে বেরিয়েছিল। যাবার পথে একটা বাস এসে আঘাত করেছে, একটা ছেলে সেইখানে পড়ে পড়ে কাতরাচ্ছে। বাকি সবাই ছুটে এসছে। ও বলেছে, ভাই আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। বাঁচেনি, মারা গেছে। তারপরে তারা সড়ক অবরোধ করেছিল। আমাদের সরকার কিছু করতে পারেনি। আজ থেকে সড়কের নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, জিনিসের দাম কমে না, ক্রস ফায়ারে মানুষ মেরে ফেলে। আবার তারপরে বড় গলায় কথা বলে আওয়ামী লীগ দেশের স্বার্থ বিক্রি করে না, আমরা লড়াই করে স্বাধীনতা এনেছি। তো আমরা কি করেছি? আমরা ঘরে ঘুমিয়েছিলাম? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধে ছিল, তাদের নাম নেন না আপনি। শুধু একজনের কথা বলেন, আপনার দলের কথা বলেন। কিন্তু আপনার দল, আমি এখানে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, 70-এর নির্বাচনে যতজন এমপি হয়েছিল সেই 300 জনের অর্ধেক এমপিও যুদ্ধক্ষেত্রে যায়নি, ভারতে যায়নি। এটা ইতিহাস। যতগুলো সেক্টর কমান্ডার আছে তার মধ্যে আওয়ামী লীগের নেতা নেই। এক কাদের সিদ্দিকীর নাম আছে, বেড়া দিন বিরোধী দল করে টরে আবার সরকারি দলে গেছেন, ওই ইতিহাস বলতে চাই না। কিন্তু যারা বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি তাই দেশ বিক্রি করে দেই না, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এবার ভারত গেলেন কেন? মাত্র 15 দিন আগে গেছে না? মোদি জিতেছে সেই খুশিতে, যেদিন তার শপথ হবে তার আগের দিন চলে গেছে। মানে নিজের ছেলের বিয়ে হলেও কত তার আচার্য করে না, নিজের ছেলে যদি ভালো রেজাল্ট করে তাও এত রাতারাতি করে না। কিন্তু মোদি জিতবার পরে উনি 24 ঘন্টা নয় 36 ঘন্টা আগে দিল্লিতে চলে গেছেন, মোদির শপথ দেবে সেই জন্য। আচ্ছা, ভালো কথা। আপনারা মিলে বাংলাদেশ ভারতের সম্পর্ক নাকি আমাদের এখানে সবচেয়ে উঁচু যে বিল্ডিং আছে তার চাইতে উচ্চতায় নিয়ে গেছে, সেই জন্যে গেছে। তাহলে 15 দিন পরেই আবার যেতে হলো কেন? তখন জানতেন না 15 দিন পরে যেতে হবে? এক রাজনৈতিক নেতা বলেছেন উনি তো হাজিরা দিতে গেছেন, হতে পারে আমাকেও হাজিরা দিতে যেতে হয়। কোর্ট বলে যায় এত তারিখে হাজিরা, যদি না দেয়, যদি না যায়, হাজিরা না দেয়, তাহলে দেখা যাবে আমার নামে ওয়ারেন্ট হয়ে যেতে পারে। শেখ হাসিনার কি বাধ্যবাধকতা পড়ল যে মাত্র 15 দিনের ব্যবধানে তাকে আবার ভারত যেতে হচ্ছে? এবং ভারত গেলেন কেন? কিছু পাওয়ার জন্যে? বলছেন যা অর্জন করেছি তা বলে শেষ করা যাবে না। আমাদের তো প্রধান দাবি কি ছিল? ভারত আমাদের পানি দেয় না। 54টা নদী আছে ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকেছে, দুনিয়া জোড়া নিয়ম আছে। নদীর খাত দিয়ে, নদীর মধ্যে দিয়ে যে পানি বইবে, সেই পানি যখন আরেকটা দেশে ঢুকবে তখন সেই পানি অবারিত থাকবে, কেউ সেখানে বাধা দিতে পারবে না। ভারত গঙ্গার মুখে বাধা দিয়েছে যখন বাংলাদেশে ঢোকে, তিস্তা যেখানে ঢোকে গজলডোবায় সেখানে বাদ দিয়েছে, তার ফলে পানি আটকে গেছে। আমার যাবার কথা, আমি এই তিস্তা নদীর পানি চাই, যা আমার প্রাপ্য, তাই আমাকে দেওয়া হোক। আপনারা কেউ পড়েছেন এইটা নিয়ে কোনো আলোচনা করেছেন? প্রধানমন্ত্রী বড় বড় কথা যে বলেন, লজ্জাও করে না তার সরকারের। সরাসরি দুই নেতা, প্রধানমন্ত্রী ভারতের আর বাংলাদেশের প্রধানমন্ত্রী, যখন টেলিভিশনে সে কথা বলেছেন, তখন নরেন্দ্র মোদী বলেছেন তিস্তা প্রকল্প কিভাবে করা যায় সেই জন্যে আমাদের টিম যাবে। তিস্তা প্রকল্পের কথা কেন আসছে? তিস্তার পানি চাই আমি, আমার যে পাওনা সেই পানি দাও। কথা তো সোজা, তুমি সেই পানি দেবে না। এখন আমাদের প্রধানমন্ত্রী তিস্তায় পানির দাবি ছেড়ে দিয়ে আসছে, উনি বলেন নাই। তারপরে কি করেছেন উনি? গতকাল যে সংবাদ সম্মেলন করেছেন, আমার কাছে বাংলা পত্রিকাটাই আছে,
ইংরেজি পত্রিকাতে হেডিং করা আছে, সেখানে বলছে চীন ও ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায়। জানেন সবাই, চীন বহু আগে থেকে বলছে আমরা তিস্তাতে তোমাদের প্রকল্প করে দেব। তিস্তা নদী খুঁড়বে, অনেক গভীর করবে যাতে বেশি পানি থাকে, চতুর্দিকে অনেকগুলো রিজার্ভার করবে, মানে জলাধার করবে যাতে পানি ধরে রাখা যায়, ইত্যাদি প্রকল্প প্রস্তাব তারা দিয়েছে। ওই সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সরকার দেয়নি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন শ্রীংলা, তিনি এসে বলেছিলেন চীনের সাথে এটা করা যাবে না। কেন? আমার জায়গা, আমি যাকে খুশি তাকে দিয়ে আমার প্রজেক্ট বানাবো। সেখানে ভারতই বলেন, চীনই বলেন বা অন্য কোনো দেশ বলবারকে আমি দেখবো যার সাথে লাভ হয়। আমি ভারতের সঙ্গে লাভ দেখছি কেন? আমি ভারত থেকে পানি পাই, সে পানি আমাকে দেয় না, সেই জন্যেই ভারতের সঙ্গে আমার এই ব্যাপারে তো কথা হবার কথা না। উনি বলছেন, তারপরে বলছেন যে প্রস্তাব কল্যাণকর সেটাই গ্রহণ করা হবে, যেহেতু চীন ভারত দুটোই দিয়েছে। তারপরে বলছে ভারত প্রকল্পটা করলে সমস্যার সমাধান হয়ে যায়। আবার বলবো, ভারত যদি প্রকল্পটা করে তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তার মানে তিস্তায় ওরা পানি দেবে না, কিন্তু আমার মাটি দেশে তারা প্রকল্প করবে, ব্যবসা করবে। এটা উনি নিজে তাদের কাছে স্বীকার করে এসছেন। একবার সাহস করে বলতে পারেননি আমার পানি আমি চাই, তুমি সেই ব্যাপারে কথা বলো। এই প্রধানমন্ত্রী আবার গর্ব করে, ভাব দেখায় আমি বঙ্গবন্ধুর মেয়ে, কারো কাছে মাথা নত করি না। মোদির কাছে মাথা কেন, গোটা শরীর নত করে সাষ্টাঙ্গে প্রণাম যেমন করেন সেই রকম প্রণাম করছেন, তারপরে এইসব কথা বলতে লজ্জা করে না? অন্যান্য জায়গায় বলেন বাংলাদেশের স্বার্থ কেবল আমরাই রক্ষা করতে পারি। আমি যদি জিজ্ঞেস করি, এই যে এখন আপনারা গিয়ে তাদের সাথে একমত হয়ে এসছে যে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকবে, সেই ট্রেন বাংলাদেশ পার করে ইন্ডিয়া পর্যন্ত যাবে, এটার নাম ট্রানজিট। আবার বলেছেন কেন ইউরোপের সব দেশে তো ট্রানজিট আছে, আমার দেশে নাই কেন? আমি নিজে ইউরোপের ট্রেনে চড়েছি, বেলজিয়াম থেকে জার্মানি গেছি, ভাব করবেন, ফ্রান্স থেকে, জার্মানি থেকে ফ্রান্স গেছি, মাঝে বেলজিয়াম। ট্রেনে কোথাও চেকিং নাই, একটা ট্রেনই যায় ঠিক। কিন্তু এইরকম না যে একটা ট্রেন তার মালপত্র মানুষজন সব কিছু নিয়ে নিজের দেশ থেকে আরেক দেশের মধ্যে দিয়ে আবার তার দেশেই যায়, এটাকে ট্রানজিট বলে না, এটার নাম করিডোর। এই ট্রেনে করে যদি অস্ত্র যায়, এই ট্রেনে করে যদি আপনার সামরিক বাহিনীর লোক যায়, আপনি বলবেন যাবে না, আপনি চেক করতে পারবেন? ওই ট্রেনের মধ্যে যদি ওঠে চেক করতে পারবেন? এইখানে তিস্তা নদীতে চীনকে আপনি দেবেন না, কারণ ভারত আপত্তি করেছে। এইখানে যদি চীন এই প্রকল্প করে, এই প্রকল্প করলে তখন কি হবে? এই প্রকল্প করলে চীন এইখানে সামরিক বিভিন্ন রকম সহযোগিতা নেবে, সেই কারণে তাকে দেওয়া হবে না। তাহলে একই কারণে আমি বলি বাংলাদেশের ভেতর দিয়ে কেন যাবে? আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের ওই পারে ভারতের 7টা রাজ্য আছে। ভারত ওই কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে ওই 7টা রাজ্যে যেতে পারে না, ওকে বলে 7 বোন, 7 সিস্টার। এই জায়গাতে যেতে ভারতের কষ্ট হয়। মাঝখানে একটা মুরগির গলার মতো জায়গা আছে, সেই দিক দিয়ে ভারত মাঝে মাঝে যায়, কিন্তু তার ওই পারেই হচ্ছে চীন। অতএব ভারত এখন চায় যে ওই জায়গার বিকল্প হিসেবে এইখানে তারা রাস্তা করবে। সেটা আপনি মেনে আসলেন কেন? আমার তো কোনো স্বার্থ নাই। এই যে ট্রানজিট দিয়েছেন এর আগে, সেই ট্রানজিটের মাসুল কত করে? সবাই বলেছিলেন ট্রানজিটের মাসুল পার কিলো এত টাকা হওয়া উচিত। আর আমার দেশের একজন উপদেষ্টা তিনি বলেছিলেন, আরে ভারত আমাদের বোন, ভারত আমাদের বন্ধু, আমাদের ভাইয়ের মতো, তাদের সাথে টাকা পয়সা দিয়ে দরাদরি করলে কি ভালো দেখায়? কিন্তু ভারত দরাদরি করেছে এবং আপনাকে আপনার প্রাপ্য দেয়নি। আজও আমি একই কথা বলি,
52টা নদীর পানি দেয় না, আমার গঙ্গা নদীর পানি দেয় না, ফারাক্কা বাঁধের ওখানে পানি নিয়ে চলে যায়। আর মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন, আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমার নিজের পানি নেই, আমি পানি দিতে পারবো না। অতএব আমি বলতে চাই, সরকার নতজানু হয়ে এই জায়গায় গেছে। আর একটা কথা বলি, বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কথা অনেক এতই বলবার মতো আছে এই সরকারের সব সম্পর্কে। বাংলাদেশ ভারতের সাথে যৌথ স্যাটেলাইট বানানো। স্যাটেলাইট বোঝেন তো, আকাশের অনেক উপরে